অন্তর্বর্তী সরকার একটি নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন করবে। তবে এই নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচন কমিশন, বিচার বিভাগ, বেসরকারি প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সংস্কারের পর। আর এই সংস্কার কতদিন? আমাদের সঙ্গে আছেন জনাব আব্দুল আউয়াল মিন্টু। দ্রুত নির্বাচন নাকি বিচার এবং সংস্কার, কোনটা আগে হওয়া উচিত? উত্তর দেওয়ার আগে যারা আজকে বাংলাদেশে এই পর্যায়ে নিয়ে এসছেন, একটা সংগ্রামের মধ্য দিয়ে, আত্মত্যাগের মধ্য দিয়ে, তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। যারা মারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি। যারা আহত অবস্থায় এখনও হসপিটালে আছে তাদের দ্রুত আরোগ্য যেন লাভ করে সেজন্য আল্লাহর কাছে প্রার্থনা করি। এবং একই সাথে যে বাংলাদেশে এটা একটা অসম্ভবকে সম্ভব করছে, সেজন্য ছাত্র জনতা সবার প্রতি আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। এটা হলো এক। আমরা যেটা চাই সেটা হলো দেশে একটা গণতান্ত্রিক সরকার, কিন্তু দেশের যেই অবস্থা এখন বর্তমানে বিদ্যমান, সেটাকে যদি সংস্কার করা না হয়, অন্তত এই সংস্কার কিন্তু হতে হবে বহুমাত্রিক সংস্কার, অর্থাৎ অনেকগুলো প্রাতিষ্ঠানিক সংস্কার, যেমন নির্বাচন কমিশনের সংস্কার, নির্বাচন প্রক্রিয়া সংস্কার, তারপরে দেশে যতগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান আছে, যতগুলি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আছে, যেগুলি জনকল্যাণে প্রতিষ্ঠিত এবং জনকল্যাণের কাজ করার কথা, জনগণের টাকায় পরিচালিত, সেই প্রতিষ্ঠানগুলোকে দুর্বৃত্তদের হাত থেকে মুক্ত করে এগুলিকে আবার পুনরায় অনেকটা সংস্কারের মাধ্যমে যেন তারা মানুষের কল্যাণে কাজ করে, অর্থাৎ যে জন্য এগুলি প্রতিষ্ঠিত সেই কাজটা যেন করতে পারে, সেটা অত্যন্ত জরুরি। কারণ প্রতিষ্ঠানগুলো যদি সংস্কার করা না হয় তাহলে কিন্তু যতই আমরা গণতন্ত্র গণতন্ত্র বলি, সেই গণতন্ত্র কখনো আসবে না। এখন কথা হলো, আপনি যদি আপনার সময়ের কথা বলেন যে কত দিনে, এই মুহূর্তে আমি কোনো সময় বলতে চাই না। তবে আমি এটাও মনে করি যে যত দ্রুত সম্ভব, একটা সামান্য সময় লাগবে এটা আমিও মনে করি, কিন্তু এটা আবার যেন দীর্ঘ সময় না হয়। কারণ কোনো দিন, কোনো কালে, কোনো সমাজে অনির্বাচিত কোনো সরকার যতই সাপোর্ট থাকুক মানুষের, তারা কিন্তু খুব একটা বেশি উন্নয়নের পথে দেশকে নিয়ে যেতে পারে না। কিন্তু তারা উন্নয়নের পথে দেশে গণতান্ত্রিক বা দেশকে গণতান্ত্রিক সমাজে রূপান্তরিত করে তারা কিন্তু উন্নয়নের পথকে সুগম করতে পারে। সেজন্য আমার কথা হলো, আমি কোনো টাইম লিমিট এখানে দিতে চাই না, বাট একই সাথে এটাও বলা দরকার, যত দ্রুত সম্ভব দেশে একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা অতীব জরুরি। কিন্তু এর মধ্যে আমাদের উপদেষ্টাদের পক্ষ থেকে 3 থেকে 6 বছর এমন একটা কথা আছে। আবার সংবিধান অনুযায়ী সংসদ ভেঙে দেওয়ার পর 90 দিনের মধ্যে নির্বাচন দেওয়ার বাধ্যবাধকতা আছে। এইটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করেন? একটা কথা হলো যে এখন আমরা বাংলাদেশটা চলতেছে এক ধরনের ডক্ট্রিন অফ নেসেসিটি, অর্থাৎ জরুরি যেটা দরকার সেটা করা হচ্ছে। জরুরি প্রয়োজনে অনেক কিছুই করা যায়, কিন্তু বছর পর বছর তো আর জরুরি থাকতে পারে না। তাহলে আপনি কি কাজ করলেন? সো আমি ওই যেটা আপনি বলতে চান, এটাকে তো জনগণ সমর্থিত, কিন্তু এটা তো সাংবিধানিক তো বলা যাবে না। এটা জনগণের সমর্থিত সরকার, এটাতে আমার কোনো রকমের কোনো দ্বিমত নাই, কিন্তু এটাও আমি বলতে পারবো না যে এটা সাংবিধানিক কোনো ভিত্তি আছে। সো আমার কথা হলো, আমি ওনাদের সাধুবাদ জানাই, আমি ওনাদেরকে মানে
ওনারা যে একটা সরকার প্রতিষ্ঠিত করছেন, সেজন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই এবং আমি ওনাদেরকে ওয়েলকাম করি। একই সাথে আমি এটাও ওনাদের প্রতি অনুরোধ থাকবে, যত দ্রুত সম্ভব প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করে একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা জরুরি, যেই সরকার জনগণের নিকট জবাবদিহিমূলক বা জবাবদিহিতামূলক সরকার হবে। কারণ ওনাদের তো কোনো জবাবদিহিতা নেই জনগণের কাছে, আর ওনার এটা জরুরি প্রয়োজনের সময়ে চলে আসছে এবং সংস্কার করতে যতদিন ওনারা নিতে পারেন নেক, বা যত দ্রুত সম্ভব নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার, জনগণের সরকার প্রতিষ্ঠা করা, সেটাও জরুরি। দুইটাই জরুরি এখানে। তো এই দুই জরুরির মধ্যে আমি কোনো রকমের কোনো ওই টাইম আমার দেওয়া সম্ভব না আমার পক্ষে। অনেকে বলছেন যে এই সরকারে এনজিও প্রতিনিধি বেশি নেওয়া হয়েছে, যেটা আসলে ব্যবসা বান্ধব না। একজন ব্যবসায়ী প্রতিনিধি হিসাবে, ব্যবসায়ী নেতা হিসাবে আপনি কিভাবে মূল্যায়ন করবেন এই অন্তর্বর্তী সরকারকে বা এই উপদেষ্টাদেরকে? এই মুহূর্তে 2 সপ্তাহ তো আমি মূল্যায়ন করতে পারবো না, কেউ মূল্যায়ন করতে পারবে না। বা যতগুলি উপদেষ্টা নিয়োগ করছেন, প্রধান উপদেষ্টা সহ প্রত্যেকের কিন্তু অতীতের রেকর্ড ভালো। এনারা কারো কোনো দুর্নীতি বা কোনো রকমের কোনো মানে কি বলবো আপনাকে, এমন কোনো কর্মকাণ্ড আমাদের কাছে জানা নেই। বিতর্কিত কোনো কর্মকাণ্ড জানা নেই যে আমরা বলতে পারি যে উনি এই পদের জন্য যোগ্য না। ওদের প্রথম আমরা যোগ্যতাটাই দেখি। সেই যোগ্যতা হলো আমার যে ওনাদের কর্মকাণ্ড বিতর্কিত না, ওনাদের নামে কোনো দুর্নীতি নাই, নোন টু বি, সমাজে পরিচিত, এনারা সব সৎ লোক। সো একটা ক্রাইটেরিয়া ওনারা সব ফুলফিল করে। অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার জন্য কার কতটুকু সামর্থ্য আছে এটা এই মুহূর্তে আমি বলতে পারবো না। তবে ওনাদের যে কথাবার্তা, ওনাদের যেই ব্যবসায়ী সমাজের সাথে যেই কথাবার্তা হচ্ছে বিভিন্নভাবে বিভিন্ন সময়, তা থেকে অনুমান করতে পারি আমি যে ওনারা তাড়াতাড়ি অর্থনীতিকে গতিশীল করার জন্য যা যা করা দরকার সেটা করার একটা প্রচেষ্টা তাদের মধ্যে আছে। তো সেটাকে আমি সাধুবাদ জানাই। একজন ব্যবসায়ী লিডার হিসেবে ব্যাংক খাতের যেই লুটপাট এবং দুর্দশার চিত্র এখন আমাদের সামনে, এটা সমাধান কিভাবে হতে পারে? শুনেন, ব্যাংকিং খাতের যেই অবস্থা করছে, এটা আমার জানা মধ্যে কোনোদিন হয়নি এরকম বাংলাদেশে। এখন ব্যাংকগুলোকে আগে সুষ্ঠুভাবে পরিচালিত করতে হবে। আর ব্যাংকগুলো এবং আমাদের কেন্দ্রীয় ব্যাংক সত্য কথা বলতে হবে জনগণের কাছে যে ব্যাংকগুলোর অবস্থা এখন কোন পর্যায়ে আছে। যেমন আমরা এখনও কিন্তু মনে করি যে এই ডিফল্টেড লোন বা খেলাপি ঋণ কত, এটা কিন্তু আমরা শিওর না, একজনে এক এক রকম বলে। তো এখন এটা তো নির্ভর করবে পরিচালনা পরিষদের উপর। 2 নির্ভর করবে কেন্দ্রীয় ব্যাংক কিভাবে এগুলিকে নিয়ন্ত্রণ করে। গত 10 বছরে আমরা দেখছি যে কেন্দ্রীয় ব্যাংকের সহায়তায় এই ব্যাংকগুলা যারা মালিক, তারা নিজেদেরকে মালিক মনে করে তারা যথেচ্ছভাবে ব্যাংকগুলা থেকে টাকা নিয়ে গেছে। কিন্তু ব্যাংকের মালিক কিন্তু ব্যাংকের পরিচালক বা ব্যাংকের যারা শেয়ার হোল্ডার তারা না, তারা এক ধরনের মালিক। অন্যান্য কোম্পানি থেকে ব্যাংকের মালিকানা একটু আলাদা। কারণ ব্যাংকের ঝুঁকি গ্রাহক, একটা কোম্পানিতে যেরকম আমি মালিক, আমি লাভ লোকসান সব আমার, কিন্তু ব্যাংকে কিন্তু আরও লাভ লোকসান দেওয়ার লোক আছে। যেমন মনে করেন যারা টাকা জমা রাখে, তারা যদি যথাসময় টাকা যদি ফেরত না পান তাহলে এটা তাদের জন্য লস। 2, যারা ঋণ নিয়ে ব্যাংক থেকে ব্যবসা বাণিজ্য করে, তারা যদি যথাসময়ে ঋণ না পায় তাহলে সেটা একটা লস দেশের জন্য।
বাট আলটিমেটলি দেশের অর্থনৈতিক ও একটা ঝুঁকি গ্রাহক এখানে। সো অতএব কোনো ব্যাংকের পরিচালনা পরিষদের কোনো সদস্য এ কথা মনে রাখা উচিত নয় বা মনে করা উচিত নয় যে আমি ব্যাংকের মালিক। ব্যাংকের মালিকানা কিন্তু ওইরকম না যেরকম আপনি আমার কোম্পানিকে দেখতেছেন। ওই জন্যই আমি আশা করি ব্যাংকের পরিচালকগুলো বুঝবে এবং ব্যাংক খাতকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য যা যা করা দরকার সেটা করবে। একই সাথে গত কয়েক বছর কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের চোখের সামনেই কিন্তু এই যত ইরেগুলারিটি, যত চুরি এগুলি করা হয়েছে। আমি আশা করি ভবিষ্যতে কেন্দ্রীয় ব্যাংক আরও শক্তভাবে এই ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করবে। পাচার হওয়া টাকা ফিরে আনাটাই এখন অগ্রাধিকার অনেকে বলছেন, এটি কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব আমার জানা নাই, তবে এটা এত ইজি না। যারা বাংলাদেশে আছে যদি তাদের ব্যাপারে কোনো তথ্য প্রমাণ আপনি পান তাহলে হয়তো কিছু টাকা আনা সম্ভব। যারা টাকা বাইরে নিয়ে গেছে, নিজেও বাইরে চলে গেছে, সেই টাকা আনা এত সহজ না। সো যে যাই বলুক, আমি মনে করি যে যারা যেগুলো টাকা পাচার হয়ে গেছে এগুলি এত সহজে দেশে আনা সম্ভব হবে না। এটাই হলো সত্যি কথা, এটা হলো মূল কথা। এর বাইরে যারা বলে তারা হয়তো আন্তর্জাতিক আইন সম্বন্ধে আইডিয়া কম, অথবা ইভেন দেশীয় আইনও আমরা কার্যকর না, এখানে বিদেশি আইনও এত সহজে পারবেন না। কিন্তু যদি কেউ বাংলাদেশে থাকে তাহলে ওনার সাথে ইদার ওনার বিচার করে অথবা যদি উপযুক্ত শাস্তি দেওয়ার পরে আপনি প্রমাণ করতে পারেন যে এই টাকা বাইরে আছে, তাহলে হয়তো সে নিয়ে আসতে বাধ্য হবে। আদারওয়াইজ এটা এত সহজ হবে না। খরচের চাপে এই মুহূর্তে সাধারণ মানুষ অতিষ্ঠ বা খুব কষ্টে আছে বলা যায়। এই জটিল অর্থনৈতিক পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সরকারকে আপনার পরামর্শ কি? এই বর্তমান অন্তর্বর্তী সরকারকে নর্মের নিয়মে বাজার ঠিক করে যে একটা পণ্যের দাম কত হবে, কিন্তু আমাদের এখানে এখন ওটা ছাড়াও বেশ কয়েকটা ইস্যু আছে যেগুলি যদি সলিউশন ওনারা না করেন তাহলে কিন্তু এত তাড়াতাড়ি মূল্যস্ফীতি কমাতে পারবে না। যদিও মূল্যস্ফীতি কমানোর একমাত্র হাতিয়ার কেন্দ্রীয় ব্যাংকের হাতে, সেটা হলো আপনি যে টাকা ধার দেওয়া হয় সে টাকার উপরে আপনি ইন্টারেস্টটা মানে বাড়তে থাকবেন। যত ইন্টারেস্ট বাড়বে তত মানে ইম্পোর্ট কমবে, কনজামশন কমবে। এখন অন্য দুই একটা জিনিস আছে আমাদের এখানে যেগুলি অলসো দ্রব্যমূল্য বাড়তে সহায়ক ভূমিকা পালন করে। যেমন মনে করেন আমাদের আপাতত চাল ছাড়া প্রতিটি খাদ্যপণ্য আপনাকে আমদানি নির্ভর। শুধু আমি এই বছর আপনার কোনো চাল আমদানি করতে হয় নাই, লবণ আমদানি করে নেই, আমরা শাকসবজি আমদানি করে নেই। এছাড়া আপনি তেল, মরিচ, হলুদ, আদা যাই আপনি বলেন, ভুট্টা, গম সবই আমরা আমদানি নির্ভর অনেকটা। তো যদি আমদানি করতে গিয়ে যদি ডলারের দাম বাড়ে বা টাকার দাম কমে যায় তাহলে ওইটা একটা মূল্য বাড়বে। যদি ঠিকমতো মার্কেটে কোনো পণ্য না পাওয়া যায়, যেমন এখন অনেকেই এলসি করতে পারছেন না, এটা খাদ্যপণ্য হোক, খাদ্যপণ্য ছাড়া অন্য পণ্য হোক, তো এখন যদি এলসি না করতে পারে তাহলে তাড়াতাড়ি পণ্যটা আসবে না। যদি পণ্য না আসে তাহলে বাজারে একটা শর্টেজ হবে, অর্থাৎ সাপ্লাই চেনে একটা ঘাটতি হবে। তো যখনই পণ্যর সাপ্লাই কম হবে, অর্থাৎ সরবরাহ কম হবে চাহিদার তুলনায়, তাহলে বাজারে দাম বাড়বে। তো একটা হলো আমাদের দেশে চাঁদাবাজিও, রাস্তায় রাস্তাতে চাঁদাবাজি করে, এটা একটা বড় সমস্যা। তো এখন পরিবহন খরচ বেশি, টাকার এক্সচেঞ্জ রেট ডলারের সাথে সবসময় উঠে নামা করতেছে, বেশিরভাগই উঠতেছে, নামতেছে না, এবং এটার জন্য দাম এখনও বাড়তেছে। তো আগে ব্যাংকিং খাত যদি আপনি ঠিক না করেন
যদি মানুষের কাছে টাকা না থাকে তাহলে মানুষ তো টাকা জমা রাখবে না, যদি জমা না রাখে তাহলে আপনাদের সঞ্চয় যদি কমে যায় আপনি বিনিয়োগও করতে পারবেন না, বিনিয়োগ না করতে পারলে তাহলে আপনার কর্মসংস্থান হবে না, কর্মসংস্থান যদি না থাকে তাহলে এই সামাজিক বিশৃঙ্খলা হবে, সামাজিক অস্থিতিশীলতা হবে, এগুলি একটার সাথে একটা জড়িত। সেজন্যই আমি মনে করি যে মূল্যস্ফীতি কমাতে হলে প্রথম যেটা হবে সেটা হবে আপনাকে সুদের হার বাড়াতে হবে। একটাই হাতিয়ার কেন্দ্রীয় ব্যাংকের হাতে। সুদের হার আপনি যাই করেন, যদি আপনি ঠিকমতো এলসি করতে না পারেন ডলারের অভাবে, তাহলে আপনার পণ্য ঠিকমতো আসবে না। সো প্রথম কাজ যেটা সরকারের হবে, যেন ব্যবসায়ীরা ঋণপত্র খুলতে পারে, যথাসময়ের জন্য পণ্য যেগুলি প্রয়োজন সেগুলি আনতে পারে। যদি যথাসময়ে আসে আর যদি এটা সাপ্লাই চেইনে কোনো ঘাটতি না হয়, তাহলে আপনি দেখবেন যে মূল্য আস্তে আস্তে স্থিতিশীল প্রথম, তারপরে হয়তো আস্তে আস্তে কমতে থাকবে। অবশেষে একটা ভিন্ন প্রশ্ন করি, এটা একটু আপনার যেহেতু একটা রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে, যে বিএনপির সঙ্গে একসঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করছেন সজীব ওয়াজেদ জয়, এই বিষয়ে আপনার মতামত আশা করি। শুনেন, এই জিনিসটা তো আমরা চাচ্ছিলাম বহুদিন আগ থাকতে। আমরা কিন্তু ব্যবসায়ী সমাজ থেকে গত 20 বছর থেকে একই কথা বলে আসতেছি। এখন সজীব ওয়াজেদ জয় বলতেছে, এটার বিরুদ্ধে আমি কোনো মন্তব্য করব না। তিনি কে, আমি কি বলতেছি সেটা যদি এখন আমার ছেলে বলে, তো আমি ছেলের কথায় কেন মন্তব্য করতে যাব? আপনার কথা বলতে কি বলতেছি, এখানে সজীব ওয়াজেদ জয় তো বাংলাদেশে কোনো রাজনীতিবিদও না, উনি এক রাজনীতিবিদের ছেলে। তিনি এখন দেশ থেকে চলে গেছেন, তো এখন ওনার কথার উপরে মন্তব্য করে তো কোনো লাভ নাই। আর তাছাড়া এখানে এখন এতদিন তো আওয়ামী লীগ নিজেই বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে একটা সুচিন্তাভাবনার যে রাজনীতি সেটাতে কিন্তু বের করে রাখছে। অর্থাৎ যেটাকে আমরা বলি যে ডেলিবারেটিভ পলিটিক্স, অর্থাৎ আপনি যখন একটা সিদ্ধান্ত নেবেন সমাজের জন্য, দেশের জন্য, পার্লামেন্ট হোক, পার্লামেন্টের বাইরে হোক, অংশগ্রহণমূলক, সেটা যদি অংশগ্রহণমূলক ন হয়, তর্ক বিতর্ক এবং আলাপ আলোচনার মাধ্যমে না হয়, তাহলে সেই সিদ্ধান্ত কখনো সুসিদ্ধান্ত হতে পারে না, এটা ওয়ান সাইডেড হয়। তো আওয়ামী লীগ তো এই কাজটা করতেছে গত 15-16 বছর থেকে। তো এখন সেজন্য আপনাকে বলতেছি যে এই কথা তো 20 বছর থেকে আমরা বলে আসতেছি, কিন্তু এটা তো আওয়ামী লীগ করে নাই। তো এখন হঠাৎ করে উনি বলতেছে আমি ওটাকে এত কোনো দাম দিচ্ছি না, কারণ ওনার কোনো পদ পদবিও নাই, উনি কোনো রাজনীতিবিদও না। তো এই জন্য এটাকে আমি এমন কোনো দামও দিচ্ছি না। আর এটা কথার কথা, এটা জনগণকে বিভ্রান্ত করার জন্য। এই মুহূর্তে আমাদের কনসেন্ট্রেশন থাকবে যে একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে, সেই সরকার আমি আশা করি প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করার মাধ্যমে দেশকে একটা গণতান্ত্রিক দেশে পরিণত করার জন্য যেটা দরকার সেটা তারা করবেন। সেখানে যদি ওনারা কোনো ডায়ালগ কল করেন, যাদেরকে ডাকবে সবাই একত্র হইয়া তারা কথাবার্তার মাধ্যমে যা হয় সেটা করলে ভালো হয়। কিন্তু এটা তো সজীব ওয়াজেদ জয়ের ব্যাপার না, এখন এটা অন্তর্বর্তীকালীন সরকারের ব্যাপার। ওনাদেরকে প্রতিষ্ঠানগুলো সংস্কার করতে দেন, তার ভিতরে অনেক প্রতিষ্ঠানের সংস্কার চলে আসবে। বাট আমরা চাই, বিএনপিও চায় যে দেশে একটা রাজনৈতিক সংস্কারের মাধ্যমে একটা সুচিন্তিত সিদ্ধান্তগুলো হোক, যে সিদ্ধান্ত দেশের জনগণের জন্য কল্যাণ বয়ে আনবে। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও।